নুরুল হক নূর, রাশেদ খান, সৈকত, সাংবাদিক নামের একজন আছে সৈকত, তারপরে তহিদ আফ্রিদি, এদের মধ্যে কিন্তু মারাত্মক একটি ড্রিল, রহস্যময় অবস্থা বিরাজ করছে। এই ড্রিলটি সম্পন্ন হওয়ার আগে এদের মধ্যে যথেষ্ট অস্থিরতার ভাব দেখা যাচ্ছে। এই যে রাশেদ খান, আপনি দেখবেন গত কয়েকদিন যাবৎ সে যথেষ্ট অস্থির। তার একমাত্র উদ্দেশ্য হলো জামায়াত এবং এনসিপি নিধন করা। কিছু হলেই জামায়াত আর এনসিপির উপরে সে রুষ্ট কুষ্ট হয়ে নানান ভাষায় আক্রমণ করে। শিবির পেলে গুপ্ত, জামায়াত পেলে রাজাকার, এরকম নানান রকম সে কথা বলে। আমির হামজা এমপি হিসেবে সঠিক না, জামায়াতের এমপিরা অযোগ্য, নানান কথা বলে। আপনি আলোচনাগুলো নিশ্চয়ই শুনেছেন। এর পেছনের গুরুত্বপূর্ণ রহস্য হইল প্রায় 5 কোটি টাকার একটি ডিল। এর মধ্যে আমরা তাদের একটা অস্থিরতার প্রকাশভঙ্গি দেখা দরকার। শেষ করি। আমির হামজা তিনি একজন আইন প্রণেতা। তিনি ওয়াজে গিয়ে বলছেন যে আমাদের যিনি জ্বালানি মন্ত্রী তিনি নাকি নাস্তিক। হোয়াট ইজ দিস? তাহলে এই ব্যক্তিদেরকে আপনি সংসদে পাঠিয়েছেন, আর বিএনপির যারা আপনার এমপি রয়েছে তারা কি এই রাশেদ খানের জন্ম না হলে আপনার এনসিপির জন্ম হইতো না। আমরা 18 সালে কোটা আন্দোলন সফল করেছি বলে আপনার জন্ম হয়েছে। শুধু আপনারা করেন নাই, আমি অধিকার পরিষদ ছিলাম, ঢাকার এসে অধিকার পরিষদের সাথে রাজনীতি করেছেন, আপনি ঢাকার এসে মহাসড়কের উত্তর দিয়ে আসছেন। নাহিদ ইসলামরা দেখেন, এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল, সেই উপদেষ্টা পরিষদ কারা গঠন করেছিল? নাহিদ ইসলামরা গঠন করেছিল। নাহিদ ইসলাম নিজে ঘোষণা করেছিলেন যে লিয়াজু কমিটি গঠিত হয়েছে 6 সদস্যের, তারাই মূলত উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, অর্থাৎ তাদের উপদেষ্টা পরিষদ। আমির হামজার মতো লোক সংসদে যাওয়া ঠিক হয় নাই। রাশেদ খান মেননের জন্ম না হলে, রাশেদ খানের জন্ম না হলে এনসিপির জন্ম হতো না। তারপরে নাহিদ ইসলামরা এনসিপির ডক্টর ইউনূসের সাথে সরকার গঠন করে তারা প্রশাসনকে জামায়াতিকরণ করেছে। নানান রকম কথাবার্তা তারা সব সময় বলে যাচ্ছে। এরপরে শিবির গুপ্ত রাজনীতি করে। রাশেদ ভার্সিটিতে থাকার সময় দেখেছে শিবির নাকি ছাত্রলীগ করত এবং তারা নাকি নানান মানুষের উপরে হামলা করত হেলমেট পরে। এই ধরনের মিথ্যাচার সে ছড়িয়ে যাওয়ার কারণ হলো মানুষের আলোচনাকে অন্যদিকে ঘুরিয়ে রাখার চেষ্টা করা। কেন ঘুরিয়ে রাখার চেষ্টা করে, কোথায় থেকে ঘুরিয়ে রাখার চেষ্টা করে, সেটি হলো খুব সম্প্রতি তহিদ আফ্রিদি মুক্তি পেতে যাচ্ছে, পেয়ে গিয়েছে। এর আগের খবর তো অলরেডি মুক্তি পেয়ে গিয়েছে খবরের তথ্য অনুযায়ী। কিন্তু দেখেন, এটা কিন্তু এমনি হয়নি। নুরু এখন কি একটা মন্ত্রী হয়েছে, সে বিচারপতিকে ফোনে ধমক দিছে, যদি তহিদ আফ্রিদিকে জামিন দেওয়া না হয় তাকে খেয়ে দিবে, চাকরি ট্রান্সফার করে দিবে, এই ধরনের ধমক দিছে বিচারপতিকে। রাশেদ খান দেখা যাচ্ছে গত 12 থেকে 14 দিন যাবৎ মানে খুব আক্রমণ করে যাচ্ছে এই শিবিরকে, জামায়াতকে নানানভাবে। আরেকজন আছে মাই টিভির সাংবাদিক, কি এক মানে ড্রাইভিং পজিশনের মাহবুব সৈকত সম্ভবত। এটা মূলত এই যে তহিদ আফ্রিদির সাথে আপনার নুরুল হক নুরুর সাথে এদের সাথে যোগাযোগটা মধ্যস্থতাকারী ড্রিল করে টাকা পয়সা লেনদেন হয় এই মাহবুব সৈকতের মাধ্যমে তহিদ আফ্রিদিকে মুক্তির জন্য। ফ্যাক্ট হলো তহিদ আফ্রিদির বিরুদ্ধে কিন্তু অভিযোগগুলো খুবই গুরুতর, নির্যাতনের অভিযোগ, স্বহস্তে সরাসরি নির্যাতনের অভিযোগ। তারপরে আপনার অনেক ব্লগারকে তুলে নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে, যাত্রাবাড়িতে হত্যা মামলার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এই ধরনের একজন আসামিকে যখন আপনি মুক্তির তৎপরতা চালান মানে অনেক টাকার বিনিময়ে, তখন সেটা খুব স্বাভাবিকভাবেই মানুষের মনে আঘাত লাগবে। আপনি ভাবেন তো, তহিদ আফ্রিদির নির্যাতনের কথা কিন্তু অনেক ব্লগার সরাসরি লাইভে এসে বলেছে। এখন তহিদ আফ্রিদি যদি ছাড়া পেয়ে যায় তাহলে তার মনে আতঙ্ক তৈরি হবে না? আফ্রিদি আবারও তাদেরকে হামলা করতে পারে, মারতে পারে, টর্চার করতে পারে, এবং বিচারের প্রতি তার এক ধরনের হতাশা তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। কারণ অন্যায় করে যখন সে দেখবে বিচার হয় না, ভবিষ্যতে সে আর বিচার চাইতে আসবে না। এই যে জুলাইয়ের শহীদরা যখন দেখবে যে আপনার বিচারের দীর্ঘসূত্রিতা, বিচার চাইতে গিয়ে তারা নির্যাতনের আরও অপদস্থের শিকার হচ্ছে, তাহলে একটা পর্যায়ে এসে তারা আর বিচার চাইবে না, বিচারের প্রতি অনাস্থা তৈরি হবে। এই কাজটাই করছে এই রাশেদরা, এই কাজটাই করছে এই নুরুল হক নুরুরা। এখন গলা ভার হয়েছে, মন্ত্রী হয়েছে, নানানজনকে ধমক দিয়ে ধমকাইতে পারে,
একসময় ভিক্ষার মতো করে বিকাশে টাকা নিত, এখন তো আর সেভাবে নেবে না। এখন কাউকে আটকে দিবে, তারপর তার কাছ থেকে টাকা নেবে। যেমন তহিদ আফ্রিদির কাছ থেকে টাকা নিচ্ছে। এই নুরুল হক, নুরুরা, রাশেদেরা কয়েক হাজার মানুষের, বিএনপি তো দিছেই, বিএনপি প্রায় 20 লক্ষ মামলা দিছে গ্রামে গঞ্জে মানুষ সারা বাংলাদেশে। এক একটা মামলা উঠানোর জন্য লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, কোটি কোটি টাকা গ্রামে গঞ্জে লেনদেন হচ্ছে বিএনপির সাথে। তো এই রাশেদ খান এবং নুরুল হক, নুরুরাও এই কাজটা করছে। এখন এই যে একজন প্রমাণিত তহিদ আফ্রিদি কিন্তু সামাজিকভাবে প্রমাণিত অপরাধী, সে স্বহস্তে নিজের হাতে টর্চার করেছে, সরাসরি নির্দেশদাতা না। সেই ধরনের অপরাধীকে ছেড়ে দেওয়ার জন্য দেন দরবার করছে এই রাশেদ খান। আর এই কারণেই রাশেদ খান এখন এই শিবিরের উপরে আক্রমণ করে কথা বলে, এরপরে জামায়াতের উপর আক্রমণ করে কথা বলে, এনসিপির উপর আক্রমণ করে কথা বলে, ডক্টর ইউনূসের উপর আক্রমণ করে কথা বলে, ডাহা মিথ্যা কথা বলে ডক্টর ইউনূসের কাছে। ডক্টর ইউনূস নাকি কয়েক হাজার কোটি টাকা ট্রান্সফার করেছে। ডক্টর ইউনূস কোথায় নিবে কয়েক হাজার কোটি টাকা, এবং মানে কেন নিবে সে? ডক্টর ইউনূসের সকল টাকা এই বাংলাদেশে। ডক্টর ইউনূস নিজে কোনো দেশের নাগরিক হয় নাই। যেই লোক কোনো দেশের নাগরিক হয় নাই, সারা পৃথিবী তাকে বলে দ্য গ্লোবাল সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, সেই লোকের গোল্ডেন অপরচুনিটি থাকা সত্ত্বেও তিনি কোনো দেশের সিটিজেন হন নাই, নাগরিকত্ব নেন নাই। সেই লোক কোন দেশে টাকা পাচার করবে? কোথায় থেকে কোথায় নেওয়ার কথা বলছে? এই ধরনের মিথ্যাচার এই রাশেদ খান এবং নুরুরা ছড়াচ্ছে। রাশেদ খান এবং নুরুদের জবান, কথাবার্তা এই প্রথম আলোর মতোই মিথ্যা, অবিশ্বস্ত, কালের কণ্ঠ মতোই চাতুরিতাপূর্ণ, সমকালের মতোই ইন্ডিয়াপন্থী। এইভাবেই তারা চলছে। তো এই ধরেন তাদের যে উদ্দেশ্যটা, দেখবেন তারা অস্থির মনে হয় রাশেদ খানকে। হ্যাঁ, সে ওই একজন জামায়াতের একজন অ্যাডভোকেটকে বলে, আপনার পরিচয় দেন। হ্যাঁ, আপনি জামাত হয়ে কেন অন্য পরিচয় দিয়ে টকশোতে আসেন? তো থাকে আবার বলতে দেখলাম যে আমার তো পেশা আছে, আপনার তো কোনো পেশা নাই। হ্যাঁ, রাজনীতি করলে আর কোনো পেশা থাকা যাবে না, তা তো হতে পারে না। আমি আমার পেশার পরিচয় আসি, আপনি আপনার পেশায় আসেন। আপনি কি পেশায় আসবেন? আপনার পরিচয় নেই, আপনার কোনো পদ নাই, আপনি অহেতুক ফ্রাস্ট্রেশনে ভুগতেছেন। তার এই ফ্রাস্ট্রেশনে ভোগার দ্য বিহাইন্ড রিজন হইল এই তহিদ আফ্রিদি, 24-এর নির্যাতক, নিপীড়ক তহিদ আফ্রিদিকে মুক্ত করার চেষ্টা করা। কোনো কিছুই কিন্তু ফাও যাবে না, আমরা ধরে বসবো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।